ওয়েলকাম টু কাইট। মমি টাচ করছি না, আমাকে অনেকে রিকোয়েস্ট করলো যে সিস্টেম এত খারাপ। ঠিক আছে, সোনিয়া গান্ধী বলে ডাকছে, কেউ প্রিয়াঙ্কা চোপড়া বলে। জিনিস এখানে না ক্যাশ নীল নট, কার্ড দিয়ে কি করবো? Easy to destroy. Inside mommy. Guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to our another vlog. And আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? দেখো 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 কোথায়? পারছো ইমাজিন করতে? আমি বলে দিচ্ছি। Welcome to Cairo, Egypt, and this is the yes, নীল নদ, পৃথিবীর দীর্ঘতম নদী, ৬৬৫০ কিলোমিটার হয়ে গেছে আফ্রিকার ১১টা দেশের মধ্যে দিয়ে। তার মধ্যে আমরা এখন ইজিপ্টে আছি। পিছনে ওটা রয়েছে কায়রো টাওয়ার, ভেরি ফেমাস টাওয়ার, বহু পুরনো। এটাও সুন্দর ফিল লাগছে। সকালে টেম্পারেচার অ্যারাউন্ড 18-19 ডিগ্রি আছে, আর সান একদম মাথায় রয়েছে। আমাদের যে অ্যাপার্টমেন্টটা একদম রিভার নাইলের গায়ে, জাস্ট 2 মিনিট ওয়াক করে সকাল সকাল এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর মানে ফিলিংস বলে বোঝানো যাবে না। সেই নীল নদ, পৃথিবীর দীর্ঘতম নদী। সো তার মধ্যে এই যে ব্রিজ পিছনে, এখানে ইভেন্ট জানো আমরা দুবাই তোমাদের ক্রুজিং দেখিয়েছি, সেখানে আমরা পার্টি করেছি, এখানেও কিন্তু ক্রুজে পার্টি হয়। সো চলো আমরা এখন সারা দিন এনজয় করব কায়রো, এবং কায়রো সিটি ট্যুর দেবো, গল্প শোনাবো। সো লেটস স্টার্ট দ্য ডে উইদাউট এনি ফার্দার ডিলে। কায়রো শহর আমার আরও বেশি ভালো লেগেছে এই যে এদের জন্য। দেখো শহরে পুরো বিড়ালে ভর্তি। ইস্তানবুলে বিড়ালের কথা আমরা জানি, কিন্তু কায়রোয় এত বিড়াল পাবো এক্সপেক্ট করিনি। তো যাই হোক, সকাল সকাল একটা সুন্দর দিন আমরা শুরু করলাম। তবে তার মধ্যেও এই জিনিসটা দেখে আবারও একটু মন খারাপ হলো। ঠিক আমাদের দেশের মতোই অবস্থা, অনেক মানুষের মাথার ওপর ছাদ নেই, ফুটপাতে দিন কাটছে অনেক মানুষের। সেই আমাদের দেশের মতোই দৃশ্য আমরা এখানেও দেখতে পেলাম। থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রির এই ধরনের সমস্যাগুলো ঠিক কবে নির্মূল হবে তা সত্যিই জানা নেই। তাই কিছুটা মন খারাপ, আবার অনেকটা আশা নিয়ে এখন আমরা চললাম আমাদের দিনটা শুরু করার জন্য। আর এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি কায়রো স্টেশনের দিকে। আর যাওয়ার পথে ঠিক এইভাবেই প্রচুর ট্রাফিকে আমরা ফেঁসে গেলাম, ঠিক যেমন আমাদের দেশে হয় সেরকমই। আর রাস্তাঘাট বা বাসও দেখছো একেবারেই বেসিক, যেমন আমরা নিজেদের দেশে দেখতে পাই এক্স্যাক্টলি ওরকম। ইভেন রাস্তাঘাটে খাবার দাবারও বেশ বিক্রি হচ্ছিল, যেমন স্টেশনের পাশে আমাদেরও বিক্রি হয়। এই দেখো রুটি, এগুলো অবশ্য আমাদের দেশের মতো নয়, ওই পিটা ব্রেড টাইপের খেতে, কিন্তু হ্যাঁ এরকম কিন্তু স্ট্রিট স্টাইলে বিক্রি হয়। এতক্ষণে আমরা চলে এসেছি কায়রো স্টেশন, যেটার নাম হচ্ছে রামসেস ট্রেন স্টেশন। আর এখানে আসার জন্য আমরা তো এলাম ক্যাব দিয়ে, তবে মেট্রোও আছে। এই দেখো, এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে আল সোহাদা, যেটা রামসেস ট্রেন স্টেশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। কালকে আমরা যাব আলেকজান্দ্রিয়া, এবং ট্রেন দিয়ে যাব, কিন্তু এখানে সিস্টেম এত খারাপ, মানে ট্রেনের ভাড়া যা এখানকার লোকালদের জন্য 10-12 গুণ হচ্ছে ফরেনারদের জন্য। দ্যাট অলসো ওকে, কিন্তু ফরেনারদের নাকি কোনো অনলাইন টিকিট বা এমনি টিকিটে হবে না, এসেই কাটতে হবে। মানে আমাদের দেশেও হয়, তাজমহল বা মানে উদয়পুর, জয়পুর চলে যাও, মানে যে কোনো জায়গায় চলে যাও, মানে একটা হাই প্রাইস কিছু থাকে ফরেনারদের জন্য। একটু মানে মিনিমাম একটু এক্সট্রা প্রাইস আর কি, সেটা আমরা অন্য দেশেও পে করেছি যেগুলো, কিন্তু এখানে চরম লেভেলে মানে যে কিছুই তুমি এখানে পাবলিক ট্রান্সপোর্ট নাও, তোমাকে ডলারেই পে করতে হবে, আর অনলাইন কিছু নাই, গিয়ে তোমাকে ইন পারসন করতে হবে। এদের নিজেদের কারেন্সি ইজিপশিয়ান পাউন্ড, কিন্তু এদের তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ডলার। কারণ ওরা জানে এদের মানে কারেন্সির অবস্থা খুব খারাপ, সেজন্য ডলার উঠছে ব্যাস ওটাতেই। ইভেন আমরা তোমাদের দেখাবো, এই যে আমরা ট্রেনের টিকিট কাটবো, এটা কিন্তু ডলারেই পে করতে হবে। ছোট্ট স্টেশনের ভেতর ঢুকিয়ে দেখলাম ফুড কোর্টের দিকে এরকম এসকেলেটার উঠে গেছে। সেখানে উঠে আমরা প্রথম বাঁ দিক গেলাম, বাঁ দিক থেকে দেখলাম ডান দিকে এই দেখো ফরেনার রিজার্ভেশন অফিস ডিনোট করাই আছে। এখন আমরা চললাম সেদিকে। এখানে মোটামুটি ইংলিশ বোঝে, তাই খুব একটা প্রবলেম হলো না। তবে টিকিট টোটাল কত কি লাগলো বাকি ডিটেলস তোমাদের আলেকজান্দ্রিয়ার ব্লগে আমি শেয়ার করছি। এখন আমরা স্টেশন থেকে টিকিট নিয়ে চললাম আবারও কায়রো সিটি সেন্টারের উদ্দেশ্যে, কারণ এই মুহূর্তে আমাদের গন্তব্য হলো ইজিপশিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ সিভিলাইজেশন, মানে পাতিকথায় ইজিপশিয়ান মিউজিয়ামে। ওই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের বিল্ডিংটা, ওটাই হচ্ছে মিউজিয়াম। 5টা অবধি ওপেন থাকে,
অ্যান্ড আমাদের 550, বুঝতে পারছো? একটা মিউজিয়ামে ঢুকবো, আয়নার ধরে নাও হচ্ছে 1100 টাকা। স্টুডেন্টদের জন্য সব জায়গাতেই 50% ডিসকাউন্ট। আমরা এখন চলে এসেছি ইজিপশিয়ান মিউজিয়াম। এত একটা ঐতিহাসিক জায়গা এবং এর মধ্যে অনেক কিছু এরা নিজেদের রেখে দিয়েছে যেগুলো দেখা আজকে পাবো। সো এগেন আ বিট এক্সাইটেড, সো লেটস গো, চলো ভিতরে দেখি। মিউজিয়ামে ঢুকতেই সবার প্রথমে চোখ গেল সামনে রাখা এই জল জ্যান্ত মমিটার দিকে। হ্যাঁ, জল জ্যান্তই বটে, একবার জাস্ট দেখো। তোমাদের আমি আগের ব্লগেই বলেছি যে প্রাচীন মিশরীয়দের এই মমি তৈরির যে পদ্ধতি ছিল তাও কিন্তু শিহরিত হয়ে ওঠার মতো। ফারাওদের মৃত্যুর পরে তাদের এই মমি তৈরির জন্য প্রথমেই তাদের নাকের মধ্যে দিয়ে একটা লোহা জাতীয় কোনো কিছু ঢোকানো হতো, যার ফলে পুরো ব্রেন তথা গ্রে ম্যাটার লিকুইফাই হয়ে যেত এবং সেটা লিকুইফাই হওয়ার পরে গ্র্যাভিটির কারণে সেটা বেরিয়ে আসতো নাক দিয়ে। আর পেটের বাঁ দিক বরাবর একটা ইনসিশন দিয়ে বের করে নেওয়া হতো নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে আরও যে সমস্ত ইন্টারনাল অর্গানগুলোর পচন ধরতে পারে, যেমন কিডনি, স্টমাক, এই সমস্ত কিছু। তারপর স্টিচ করা হতো পেটে। তবে এই স্টিচিংও কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে করতে হতো, কারণ কোনোভাবেই যদি বাতাস ঢুকে যায় পেটের মধ্যে তাহলে কিন্তু মৃতদেহ পচে যেতে পারে। তারপর মৃতদেহ এবং বের করা অর্গানগুলোকে আলাদাভাবে কন্টেনারে রেখে ন্যাট্রাম সল্ট মানে লবণ মাখানো হতো, যাতে ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ জল থাকলে এগেন পচে যেতে পারে। 35 থেকে 70 দিন মোটামুটি ভালোভাবে শুকোতে সময় লাগতো। তারপর বিভিন্ন মশলা এবং বিভিন্ন তখনকার দিনে তৈরি অ্যান্টিবায়োটিক পুরো গায়ে লাগানো হতো এবং তারপর লিনেন জড়িয়ে মমি কেসের মধ্যে রেখে দেওয়া হতো, তৈরি হয়ে যেত মমি। প্রত্যেকটা সার্কোফ্যাগাসের গায়ে কাজ, পাথর খোদাই করে এরকম বিভিন্ন শেপের বক্স বানিয়ে সেই বক্সে এই ধরনের কারুকার্য, শিল্পকলা, এই নিদর্শন এত বছর আগে, বুঝতে পারছো আর্ট ব্যাপারটা ঠিক কবে থেকে অরিজিন করেছে। যেটা দিয়ে কভার থাকতো সেটাও নকশা দিয়ে ভর্তি, বিভিন্ন তাদের শিল্পকলা। দেখো তাদের যে কেসটা দিয়ে ঢাকা হতো তার মধ্যে ওইদিকে আঁকামুখি দেখলাম, এখানে কিন্তু স্কাল্পচার দেখতে পাচ্ছি আমরা, পুরো খোদাই করা, শুধু আঁকা নয়। এর মধ্যে কিন্তু ইনসাইড মমি আছে, এই যে কফিনটা, এর মধ্যে বিভিন্ন কফিন পাওয়া গেছে। এটা নাকি এমন ভাবে রিস্টোর করা হয়েছে যে ইটস নট ইজি টু ডিস্ট্রয়। এই জন্য এত বড় এর স্কাল্পচার দেখো, গায়ের স্কাল্পচার দেখো, যদিও পুরো ফাঁকা, ভিতরে কিছুই নেই, না ভিতরে কিছুই নেই, ফাঁকা, এটা চৌবাচ্চার মতো, কিন্তু সাংঘাতিক রকমের হার্ডি। আর এই যে কফিনের গায়ে, সার্কোফ্যাগাসের গায়ে যে আঁকিবুকির কথা আমি বলছিলাম, অদ্ভুতভাবে আছে, বাট ইটস টু হেভি। মমি 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 টাচ করছি, বুঝতে পারছো, মমি টাচ করছি। আর ছোট সাইজ, বড় সাইজ, কুইন, কিং সবার জন্য সলিড কাজ, মানে পিওর পাথর না। এখন কোল্ড আছে, এটা লিটারালি কোল্ড আছে, আমার কোল্ডই ফিল। দাঁড়িপাল্লা তখনকার দিনে দেখতে পাচ্ছ, ওয়েইং মেশিন, এন্ড এগুলো তখনকার জুয়েলারি, আংটি দেখো, আংটি, এই আংটিগুলো আমরা এখন সিলভার রেপ্লিকার কিনে পরি। এই চুড়ি চুড়ি, ব্ল্যাক পলিশ চুড়ি, মিশরের ফেমাস প্যাপিরাস, যে গাছ থেকে কাগজ হয়, প্যাপিরাসের কাগজ কতটা ফেমাস সেটাও আমরা ইতিহাসে পড়েছি। ওই সামনেও একটা আছে, ওখান থেকে কীভাবে পেপার হয়েছে একবার দেখো। লাইক ধরো আজকে আমরা একটা খবরের কাগজ পড়ছি, সেই কাগজটা তৈরি হচ্ছে প্যাপিরাস থেকে, আমাদের এখন যেরকম তৈরি হয় বাঁশ থেকে।
প্যাপিরাস থেকে তৈরি, তার মধ্যে আর্ট এবং এদের বিভিন্ন লেখাও হতে পারে এগুলো, আই ডোন্ট নো। আগে ইউবার মমি যে 50 থেকে 60 সাল অবধি রাজত্ব করেছিল এবং তার মৃত্যুর কারণ জানা যায়নি, মানে তার সার্কোফ্যাগাসটা বেসিক্যালি এটা। এবং পরে যেটা জানতে পারলাম যে তার ব্যাক পেনের সমস্যা ছিল আর দাঁতের সমস্যা ছিল। ভাবো আগেকার দিনে এই সমস্যা ছিল, মানে তখনকার কতটা ঔদ্ধত্যপূর্ণ রাজা ছিল। এটা তুতেনখামেনের বসার চেয়ার, এটা পুরো গোল্ড দিয়ে, উড দিয়ে, আরও দামি দামি জিনিসপত্র দিয়ে তৈরি। আর পায়ের নিচে রাখার পিড়ে, তার মধ্যে মানুষের ছবি, মানে মানুষ ওর পায়ের তলায়, প্রজারা পায়ের তলায়, এটাই বেসিক্যালি মানে প্রতিপন্ন করার চেষ্টা। আনুবিস আমাদের শেয়াল দেবতা, আমরা ফেলুদার গল্পেও এই আনুবিসের উল্লেখ পেয়েছি। কিন্তু ফারাও তুতেনখামেনের কফিন থেকে তার মমির ওপরে যা কিছু অতি মূল্যবান দ্রব্যাদি ছিল সেগুলোকে উদ্ধার করে এইভাবে মিউজিয়ামে গ্যালারি বানানো হয়েছে। তবে তুতেনখামেন ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফারাওয়ের সমস্ত জিনিস এরকম গ্যালারিতে শোভা পাচ্ছে, তবে সেগুলোতে কিন্তু ফটো ভিডিও রেস্ট্রিক্টেড। এতক্ষণ তো আমরা ঘুরলাম মিউজিয়াম, এখন চলো এখান থেকে বেরিয়ে আমরা যাই আজকের দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে। এখন আমরা চলে এসেছি কায়রোর সেকেন্ড সাইট সিইংয়ে, সেটা হচ্ছে সিটাডেল অফ সালাউদ্দিন। সালাউদ্দিন ছিলেন এখানকার আইয়ুবিদ রাজবংশের প্রতিষ্ঠাতা এবং তিনি মানে শুধুমাত্র ইজিপ্টের নয়, ইজিপ্ট এবং সিরিয়া দু জায়গার সুলতান ছিলেন। তো বাইরের কোনো শত্রুর থেকে, যুদ্ধ থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এই বড় পাঁচিল দেওয়া, যেরকম তোমরা দেখছো প্রাচীর দেওয়া, যেরকম আমাদের মানে বিভিন্ন ফোর্ট তৈরি হতো ইন্ডিয়াতে, সেই রকমই এটা তৈরি করা হয়েছে। সো চলো আমরা যাই ভিতরে দেখি কি। তবে ওই মস্কটা অসাধারণ দেখতে। টার্কিতে ইস্তানবুলে একটা মস্ক আছে, অনেকটা সেই আদলের দেখতে লাগছে এখানে। সো চলো আর দেখা যাক এখানের এন্ট্রি ফি কতটা কি সেটা তোমাদের বলছি। আবার টিকিট কেটেছি 550 ইজিপশিয়ান পাউন্ড করে, কিন্তু একটা জিনিস এখানে না ক্যাশ নিচ্ছে না, শুধু কার্ড। সেই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করলো, যেহেতু কার্ড দিয়ে পে করছি, যে করে দিতে। তো কি করব, কার্ড দিয়ে কি করবো। 1300 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দ, মানে প্রায় 700 বছর ধরে ইজিপশিয়ান যত শাসক শাসন করেছেন তারা শাসন করতেন এই জায়গা থেকেই। মোকাত্তাম পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সিটাডেল, যে পাহাড় থেকে পাথর নিয়ে গিয়ে তৈরি হয়েছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তথা পিরামিড। আর এই সিটাডেলের কিন্তু অনেকবার রেস্টোরেশন কাজ চলেছে। যতবারই শাসকের হাত বদল হয়েছে ততবারই এই রূপ কোনো না কোনোভাবে পরিবর্তন হয়েছে। এই সিটাডেলের ভিতরে সবচেয়ে ফেমাস হলো এই মোহাম্মদ আলী মস্কটা। তো চলো এখন আমরা এর ভিতরে ঢুকি। আর ঢুকতেই দেখো কি অনবদ্য, কি অপূর্ব আলোর ছটা, আলোর খেলা, না দেখলে এক কথায় বিশ্বাস করা দায়। এই মস্কের সিলিংয়ের দিকে তাকালে দেখা যায় সেখানে রয়েছে বেশ কিছু ডোম, এবং এই ডোমগুলো তৈরি হয়েছিল যাতে আওয়াজের ইকো হয়, আজান দেওয়ার সময় আওয়াজ যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে তৈরি এই ডোমগুলো। এখান থেকে বেরিয়েই দেখলাম সিটাডেল থেকে কিন্তু পুরো কায়রো শহরের এক অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই, রোদ উঠেছে, তবে ভালোই কিন্তু ঠান্ডা। মানে আমরা এসেছিলাম ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে আমরা বিভৎস ঠান্ডা পেয়েছি, তাই এপ্রিল অবধি অ্যাটলিস্ট এখানে ঘোরাই যায়। আর ঘুরতে এলে গরম জামা কাপড় কিন্তু ভালো মতো সাথে রেখো। এরপর শেষে আমরা চলে এসেছি এখানকার মানে পুরোনো দিনের কয়েদখানা দেখতে। সেটা দেখে আমরা এখন এখান থেকে বেরোলাম। আমাদের গন্তব্য হচ্ছে কায়রোর লোকাল মার্কেট। পুরো কায়রো শহর এদিক ওদিকটা তোমরা দেখছো, এখানে কত হাসলিং বাসলিং একটা জায়গা রয়েছে। ক্যাওটিক এর একটা নিজের চাম রয়েছে। তো আমরা চলে এসেছি খান আল খালিলি মেগা মল অফ মেডিভেল বাজার।
এই তুমি আমাকে হাসি দিচ্ছ। তোমাকে আসলে বার্গেনিং চরম লেভেলে করতে হবে, মানে কিছু 800 টাকা আছে তো 200 টাকায় জিনিস নিতে হবে। তো একটাই মানে খুব ইন্টেন্স হতে পারে, অ্যানয়িং হতে পারে, এটা ডিপেন্ড করছে তোমার মুডের উপরে। ইফ ইউ ক্যান টেক ইট অ্যাজ এ ফান, ইট ক্যান বি ফান অ্যাজ ওয়েল। যদি কিছু পছন্দ হয়, ইন্টারেস্ট দেখাও, আর সাথে গিয়ে বার্গেনিং করো, তো যত লো যেতে পারো প্রাইস তা তুমি ওখানে নিতে পারো। সব থেকে একটা ফানি জিনিস হচ্ছে এখানে ঢুকতেই মানে ওরা মুখ চেহারা দেখেই বুঝতে পারে যে তুমি কোন কান্ট্রি থেকে এসছো। তো কেউ ইন্ডিয়ান বলে ডাকছে, কেউ সোনিয়া গান্ধী বলে ডাকছে, কেউ প্রিয়াঙ্কা চোপড়া বলে ডাকছে, শাহরুখ খান বলে ডাকছে। তো এইভাবে লোক অ্যাড্রেস করে তোমাকে অনেক রকমের জিনিস বলবে, আর সে তোমাকে মানে হ্যাঁ তাই আমি বললাম ইন্টেন্স হতে পারে। চলো বাজারটা দেখা যাক। ঠিক আছে, কেনাকাটার আগে লোকাল মার্কেট থেকে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন আমি দাঁড়িয়ে আছি সবচেয়ে কনফিউশনের জায়গায়। একটা ট্রিপে সবচেয়ে কনফিউশন হয় সত্যি যে কোন কোন ফ্রিজ ম্যাগনেটগুলো নেব। এটা নিয়ে দেখি অনেক মিম তৈরি হয়, কিন্তু সত্যি এটা না ভীষণই কনফিউজিং একটা ব্যাপার। তো এখন কেনাকাটা সারলাম, আর মার্কেটের ভাইবটা অসাধারণ ছিল। ইনফ্যাক্ট জিনিসপত্র কিন্তু ভীষণই সস্তা, শুধু বার্গেন করতে হবে। তো চলো আজকের ব্লগটা দিন শেষে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ জানাতে কিন্তু ভুললে চলবে না যে ব্লগটা কিরম লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।